এখনো কাটেনি জ্বালানি সংকট, ভ্যাপসা গরমের মধ্যে লোডশেডিংয়ে ব্যাহত জনজীবন। উদার গণতন্ত্রের পথে এগোতে চান প্রধানমন্ত্রী, সংবাদপত্র মালিকদের সঙ্গে বৈঠক। চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদল শিবির সংঘর্ষ, ক্লাস পরীক্ষা স্থগিত। যুক্তরাষ্ট্র ইরান সাময়িক যুদ্ধবিরতি শেষ হচ্ছে কাল, ইসলামাবাদ আলোচনা নিয়ে অনিশ্চয়তা। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এখনো কাটেনি তেল সংকট, দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি নিতে হচ্ছে গ্রাহকদের। ভোগান্তি ও বিড়ম্বনা শেষ হবে কবে, সে অপেক্ষায় তারা। ফুয়েল পাস দিয়ে তেল দেয়া পাম্পগুলোতে চাপ কিছুটা কম, দাম বাড়লেও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগও রয়েছে গ্রাহকদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, সরকারের পক্ষ থেকে এ দাবি করা হলেও বাস্তবতা ভিন্ন। রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে যানবাহনের লম্বা সারি। দীর্ঘ সময় অপেক্ষার পর ফিলিং স্টেশন থেকে তেল নিচ্ছেন গ্রাহকরা। ফুয়েল পাস ছাড়া কাউকে তেল দেওয়া হচ্ছে না। এখানে আসার পরে ওনারা বলতেছে মোবাইলের অ্যাপস লাগবে। আমি ঘুমের থেকে উঠে গিয়ে লাইনে দাঁড়াইছি, মোবাইল আনি নাই। ওনাদেরকে অনুরোধ করলাম যে আমার 300 টাকার তেল দেন, 1200 টাকার লাগবে না, ওনারা দিবেই না। সকাল 5টার সময় লাইনে দাঁড়াইছি, বুঝছেন। লাইনে দাঁড়িয়ে এখানে আসছি, এখানে আসার পরে বলছে যে ফুয়েল কার্ড না হলে তেল পাওয়া যাবে না। তো আমি তো অ্যাপসটা ইনস্টল করে, অ্যাপসটা তো নিচ্ছে না, আমাকে লাইন থেকে বের করে দিল। ফুয়েল পাস যে চেক করতেছে, এটা লাইনে যদি চেক করতো তাহলে একটু সময় কম লাগতো। এখন এখানে এসে চেক করতেছে, যার কারণে দেখা যাচ্ছে যে আরও সময় লাগতেছে। সকাল গড়িয়ে দুপুর হলেও বেশ কয়েকটি পাম্পে ডিপো থেকে পৌঁছায়নি তেলবাহী গাড়ি। ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছেন চালকরা। সকালবেলা, দুপুর, বিকাল কখনো পাই না, তো বাধ্য হয়ে আজকে আসছি এখানে। আমি 7টা বাজে সিরিয়ালে আসছি এই আর কি। তো আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। সরকার বলতেছে তাদের কাছে মজুদ আছে, আর আমরা তো বাস্তবে তা পাচ্ছি না। রাজধানীর বাইরেও একই অবস্থা। দাম বাড়ানোর পরও চট্টগ্রাম, রাজবাড়ী, রাজশাহী সহ বিভিন্ন জেলায় তেলের পাম্পের সামনে রয়েছে যানবাহনের চাপ। সরবরাহ স্বাভাবিক না থাকার অভিযোগও করেন গ্রাহকরা। আসলে আমার মনে হয় যে এখানে সরবরাহের ঘাটতি আছে। সরবরাহ যদি ঘাটতি না থাকে তাহলে আসলে আমাদের হয়তো এই ভোগান্তিতে পড়ার কথা না। সরকার বলছে যে পর্যাপ্ত তেল আছে, কিন্তু মানুষ লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা মানুষ বিছানা চাদর দিয়ে বিছাইয়ে রাস্তার মধ্যে অপেক্ষা করতেছে তেলের জন্য। কয়েকটা ফার্ম ঘুরেই তেল পাচ্ছি না, বিভিন্ন দান দরবার করে কোনো কাজ করছে না। কম হলেও সব পাম্পে সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সরকারি পদক্ষেপ চাইলেন গ্রাহকরা। অন্যদিকে সংকট কাটাতে বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বাড়বে জানিয়ে তা সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এমন আহ্বান জানান। তবে জ্বালানির দাম বাড়ানোর অজুহাতে কেউ যেন নিত্যপণ্যের দাম অতিরিক্ত বাড়াতে না পারে, সেজন্য সরকার কাজ করবে বলেও জানান উপদেষ্টা। এদিকে বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি বলেন, নিত্যপণ্যের আমদানি পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম আছে। স্বীকার করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। দ্রব্যমূল্য যদি বেড়েও যায়, প্রান্তিক পর্যায়ে মানুষদের জন্য সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানোর কথা জানান উপদেষ্টা ও মন্ত্রী। আমাদের আমদানি পরিস্থিতি স্থিতিশীল আছে, মানে খুব গ্রস ইন্টারভিন করার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট, সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। সুতরাং মূল্যস্ফীতি নিয়ে আশা করি আপনারা চিন্তিত হবেন না। এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে, এমন কোনো কিছু হতে পারে না যে সবাই বা কেউ একটা অংশ এটা থেকে দূরে থাকবেন। দ্রব্যমূল্য বাড়বে এটা বলে রাখা ভালো, কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। আমাদের একটা প্রবণতা আছে, যখনই তেলের দাম বাড়ছে, ভাড়া বাড়ছে, দ্রব্যমূল্য ওই অজুহাতে যতটুকু বাড়ার কথা তার চেয়ে অনেক বেশি বাড়ছে। আমরা চেষ্টা করব আসলে এই জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। গ্রীষ্মের শুরুতেই তীব্র লোডশেডিংয়ে নাকাল গ্রামীণ জনপদের মানুষ।
প্রতিদিন গড়ে ৮ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন প্রায় সব জেলার মানুষ। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি, আর লোডশেডিংয়ের জন্য সরবরাহ ঘাটতিকে দায়ী করছে বিদ্যুৎ বিভাগ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সারা দেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা, তাই দিনরাত এক করে চলছে পড়াশোনা। কিন্তু গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা মন দিতে পারছেন না পড়াশোনায়। এই চিত্র কুষ্টিয়ার গ্রামাঞ্চলের। সন্ধ্যার পরে পড়তে পারছি, তখন তো বিদ্যুৎ থাকছে না, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আসছে বিদ্যুৎ। আমরা রাতের বেলা কারেন্ট গেলে তো আর পড়তে পারি না, সেজন্য বিকেলে কিংবা দিনের বেলা যে কোনো সময় পাইলে আমরা বারান্দায় কিংবা যে কোনো জায়গায় বসে পড়ি। কুষ্টিয়ার মতো পাবনায়ও ত্রাহি অবস্থা। লোডশেডিংয়ের কারণে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনায় ব্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। 4-5 ঘন্টায় কারেন্ট থাকে না, আইপিএস আছে, তারপরও ব্যাকআপ দিচ্ছে না, যেহেতু চার্জ তো হতে হবে কারেন্টে। প্রচণ্ড গরম, এর মধ্যে ভালো করে পড়া যায় না। বৈশাখের শুরু থেকেই মৌলভীবাজার জুড়ে চলছে তীব্র লোডশেডিং। জেলার 7 উপজেলায় প্রতিদিন গড়ে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন মানুষ। আমার ছেলে পরীক্ষার্থী, বিদ্যুতে খুব সমস্যা করে, সন্ধ্যার পরে প্রতিদিন 2-3 বার করে কারেন্ট যায়। বিদ্যুতের এই বিপর্যয়ে আমি আসলে বিপর্যস্ত। সারাদিনই কারেন্ট প্রায় থাকে না বললেই চলে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে চাহিদার বিপরীতে বিদ্যুতের সরবরাহ কম থাকায় ঘন ঘন অতিরিক্ত লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। চাহিদা আছে একটা নির্দিষ্ট দিনে 15 মেগাওয়াট, তো গ্রিড আমাকে বললো যে ওই পয়েন্ট অফ টাইমে যে এখন থেকে আপনাদেরকে এটা 10 মেগাওয়াটের মধ্যে কন্ট্রোল করতে হবে লোডটা। তো তখন আমাদের বাধ্য হয়েই কারণ লোডশেডিং করতে হয়, কারণ লোডশেডিং যদি আমরা না করি সেক্ষেত্রে গ্রিডের ফ্রিকোয়েন্সি ফল করে যাবে, আর ফ্রিকোয়েন্সি ফল করলে ব্ল্যাকআউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লোডশেডিংয়ের কারণে চাঁদপুরের এসএসসি ও সমমান পরীক্ষার্থীরাও চরম দুর্ভোগে। দিনের প্রায় অর্ধেক সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। পরীক্ষা চলাকালীন যদি বিদ্যুৎ না থাকে তাহলে ছেলেরা লিখতে অসুবিধা হবে, আলোর ক্ষেত্রে সমস্যা হবে, ফ্যান না চলে তাদের শরীর ঘর্মাক্ত হয়ে যাবে। বিদ্যুৎ চলে গেলে আসলে ছাত্রদেরও বিড়ম্বনা, যারা গার্ডদের তাদেরও বিড়ম্বনা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সারা দেশে শুরু হলো মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 18.5 লাখ পরীক্ষার্থী। এবার সকাল 8টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকায় ভোগান্তি কমেছে বলে মনে করছে অভিভাবকরা। নগরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, কোনো ধরনের উদ্বেগ ছাড়াই উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা। প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই। বিস্তারিত নাজিবুর রহমানের রিপোর্টে। সকাল থেকেই নগরীর কেন্দ্রগুলোতে শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণা। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও এবার প্রায় 2 ঘন্টা আগে মিলেছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সুযোগ। প্রথম দিনে তাই কেন্দ্রের বাইরে জটলা ছিল কম। এবার পরীক্ষা অংশ নিচ্ছেন 18,57,000 শিক্ষার্থী, যা গতবারের চেয়ে প্রায় 79,000 কম। প্রতিটি কেন্দ্রে এবার বসেছে সিসি ক্যামেরা। কেন্দ্র অনেক আগে খুলে দিয়েছে, ছাত্রছাত্রীরা এসে সরাসরি কেন্দ্রে প্রবেশ করতে পারছে, যার কারণে বাইরে এত যানজট সৃষ্টি হয় নাই। সব বাচ্চাদের জন্যই মেইনলি, মেয়ের জন্য খতম করতেছি। মেয়ের জন্য আমিও এক্সাইটেড, দেখি এবার আল্লাহ আল্লাহ করে। মহাখালী, তেজগাঁও এবং ফার্মেট একটা ভাইটাল এরিয়া, মতিঝিল সহ, কিন্তু খুব অসাধারণ একটা ট্রাফিক ব্যবস্থা ছিল, খুব সুন্দর কন্ট্রোল ব্যবস্থা ছিল। তীব্র গরমও যেন কাবু করতে পারছে না মমতাময়ী মা আর দায়িত্বশীল বাবাকে। দীর্ঘ অপেক্ষার ক্লান্তি ছাপিয়ে সন্তানদের কল্যাণ তাদের একমাত্র চাওয়া। ওদের তো প্রথম বোর্ড পরীক্ষা, ওরা তো আর বোর্ড পরীক্ষা পায় নাই। আমরা সন্তানদের জন্য, সবার জন্য দোয়া করি। পরিবর্তিত পরিস্থিতিতে ছেলে মেয়েদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী পরীক্ষাটা অবশ্যই ভালো হবে। প্রিপারেশন ভালো আছে, দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা। নগরীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা। শিক্ষক ও অভিভাবকদের সাথে আলাপকালে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডক্টর মাহাদি আমিন। আমরা চাই এমন একটা পরিবেশ গড়ে তুলতে যেখানে আমাদের শিক্ষার্থীরা কোনো ভয় বা ভীতির মাধ্যমে না, এমন একটা পরিবেশে পরীক্ষা দিবে যেখানে উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে। কারণ এই এসএসসি পরীক্ষায় তাদের ফলাফল যেটাই হোক না কেন, এর উপর ভিত্তি করে সামনের বাংলাদেশটাকে তারা গড়ে তুলবে। কন্ট্রোল রুমে গিয়ে আমি সিসি ক্যামেরাগুলো দেখেছি এবং দেখলাম প্রত্যেকটি কন্ট্রোল রুমে সিসি ক্যামেরা রয়েছে এবং হেড এক্সামিনার, কেন্দ্র সচিব তার কক্ষে বসেই রুমগুলি পর্যবেক্ষণ করছেন। আমি নির্দেশ দিয়েছি যে সিসি ফুটেজ 7 দিনের জন্য থাকে। আমি বলেছি না, এটাকে আপনারা আর্কাইভে রেখে দেবেন, পরে কোনো কমপ্লেইন আসলে আমরা যেন ভেরিফাই করতে পারি।
দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট 3,885টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নোয়াবের নেতারা। বৈঠকে সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়। বৈঠক শেষে নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, সংবাদপত্র শিল্প বর্তমানে অর্থনৈতিক চাপ সহ নানা সংকটের মধ্যে রয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে কথা শুনেছেন এবং বেশ কিছু দাবি দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, তিনি আগের সরকারগুলোর পথ অনুসরণ করবেন না এবং উদার গণতন্ত্রের পথে এগোতে চান। এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন নোয়াব সভাপতি। গ্রেফতারকৃত সাংবাদিকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ বিনা কারণে কারাবন্দী রয়েছেন কি না বা হয়রানির শিকার হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হবে। আর তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, পত্রিকা মালিক ও সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি 3 মাসে একবার বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা। কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। আগামী 3 মাস পরে অলরেডি বসার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আমরা 3 মাস পর বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। ঋণ খেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংক থেকে টাকা নিয়ে যারা বিদেশে পালিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংসদে এনসিপির হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, পাচার হওয়া টাকা উদ্ধারে ওইসব দেশের সরকারের সাথে চুক্তি ও পেশাদার রিকভারি ফার্ম নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত ৭৮,067.2 মিলিয়ন মার্কিন ডলার বিদেশ থেকে ঋণ নিয়েছে। তবে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ৯০.৬৬ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। এদিকে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকা পরিদর্শনের জন্য সরকারিভাবে গাড়ির ব্যবস্থা করার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। এছাড়া জাতীয় সংসদের সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতি তদন্তে চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ। সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিনিয়র সচিব আখতার আহমেদ সভাপতিত্বে মনোনয়ন দাখিল কার্যক্রম শুরু হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে এনসিপি, জাগপা, খেলাফত মজলিস সহ 11 দলীয় ঐক্যের প্রার্থীরা সমন্বিতভাবে মনোনয়ন দাখিল করেন। এছাড়া বিএনপি থেকে মনোনীতরা এক এক করে মনোনয়নপত্র জমা দেন। তারা জানান, দেশের উন্নয়নে এবং নারীদের অধিকার নিশ্চিতে কাজ করবেন তারা। সংরক্ষিত 50টি আসনে বিএনপি জোট 36টি, জামায়াত 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে একজন সংরক্ষিত নারী আসন পাবেন। এরই মধ্যে 50টি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচন কমিশন থেকে ফর্ম সংগ্রহ করেছেন 464 জন প্রার্থী। ছিলাম আমি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম। এখন আগামী বাংলাদেশ বিনির্মাণে, এদেশের উন্নয়নে আমি অংশীদার হতে চাই, কাজ করতে চাই। আমাদের যে বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ, সেটাকে মাথায় রেখে বাংলাদেশকে আমরা আমাদের বিশ্বে শুধু না, দেশ থেকে শুরু করে বিশ্বের মঞ্চে কিভাবে আমরা পৌঁছে দিব আমাদের উন্নয়নের সপক্ষে, সেটি আমার প্রথম এবং প্রত্যাশা। 12টি আসন থেকে আমরা 8টি আসন আমাদের দলের জন্য, দলের নেতৃত্বের যারা আছেন মহিলা বিভাগ, সেখান থেকে চূড়ান্ত করেছি। বাকি 4টা আসনকে আমাদের শরিক দলের জন্য আমাদের যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে নির্বাচনী সমঝোতার বিভিন্ন পর্যায়ে আমাদের জোটকে আমরা অ্যাকোমোডেট করেছি।
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথা সব সরকারই বলে, কিন্তু নিজেদের স্বার্থে কেউ তা করে না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে জাতীয় প্রেস ক্লাবে সুজন আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার, সাংবিধানিক বাধ্যবাধকতা, আদালতের নির্দেশনা ও জন আকাঙ্ক্ষা শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি কথা বলেন। আলোচনায় বক্তারা বলেন, নির্বাহী বিভাগ যাতে বিচার বিভাগের উপর প্রভাব ফেলতে না পারে সেজন্য 2টি আইন অন্তর্বর্তী সরকার করতে চেয়েছিল। বর্তমান সরকারের বোঝা উচিত কেউ আর আগের অবস্থায় ফিরতে চায় না। আলাদা সচিবালয় থাকলে বিচার বিভাগ অনেকটা স্বাধীনভাবে কাজ করতে পারত বলেও উল্লেখ করেন বক্তারা। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, আবারও আশ্বাস দিয়েছে, 2001 সালে আশ্বাস দিয়েছিল, আবারও আশ্বাস দিয়েছে তারা আরও উন্নত আইন, আরও ভালো আইন করে তারা এই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, বিচার বিভাগের সচিবালয় স্বাধীন সচিবালয় নিশ্চিত করবে, গুম কমিশন, তারপরে আমাদের হিউম্যান রাইটস কমিশন, এগুলো জন্য আরও ভালো আইন করবে। তো এখন দুর্ভাগ্যবশত আমরা তো আশ্বস্ত হচ্ছি, কিন্তু আসলে কি আমরা আশ্বাস পাচ্ছি? আমাদেরকে ওনারা আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমরা কি আশ্বস্ত হচ্ছি? ছাত্র রাজনীতি জায়গায় গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্র দল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 10 জন। এই ঘটনার পর ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান স্নাতক দ্বিতীয় বর্ষ ও স্নাতকোত্তর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা জানান, কলেজ শাখা ছাত্রদল এবং ছাত্র শিবির দুপুরে পাল্টাপাল্টি স্লোগান দেয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, কলেজের একটি দেয়ালে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে আঁকা গ্রাফিতির নিচে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা ছিল। পরে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা ছাত্র মুছে সেখানে গুপ্ত শব্দ লিখে দেন। এরই জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। ফরিদপুরে পুলিশের উপর হামলা চালিয়ে একটি মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে ছিনিয়ে নিয়েছে তার সমর্থকরা। এতে আহত হন 5 পুলিশ সদস্য। তাদের মধ্যে রয়েছেন চরভদ্রাসন এসআই রিপন হোসেন, এএসআই গাজী সোহেল। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চর হরিরামপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক কবির খাঁর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তিনি এলাকার ভূমিদস্যু হিসেবে পরিচিত। সকালে চর সালেপুর ছোরমান খাঁর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় কবির খাঁর অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায় এবং হ্যান্ডকাফ সহ কবির খাঁকে ছিনিয়ে নিয়ে যায়। মোটরসাইকেল ক্রেতাদের বীমা সুবিধা দিতে হিরো বাংলাদেশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। ফলে এখন থেকে দেশে বিক্রি হওয়া প্রতিটি হিরো মোটরসাইকেলের সাথে ক্রেতারা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বিশেষ বীমা সুরক্ষা সুবিধা উপভোগ পাবে। সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন HMCL নিলয় বাংলাদেশ লিমিটেডের CFO এবং কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মণ্ডল FCA এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স PLC এর CEO মোহাম্মদ এমদাদুল্লাহ। এই উদ্যোগের মাধ্যমে দেশের বীমা সচেতনতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা সাশ্রয়ী উপায়ে মানসম্মত বীমা সেবা পাবে বলে আশা তাদের। 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছে MT নিনেমিয়া নামের একটি জাহাজ। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাহাজটি বিকল্প পথে বাংলাদেশে আসছে। সকাল 6টায় সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি যাত্রা করে। 5 মে এটি বাংলাদেশে পৌঁছার কথা। এরপর অপরিশোধিত তেল খালাস হলে তা সরবরাহ হবে চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে। ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারিতে তৈরি হবে ডিজেল, পেট্রোল, অকটেন সহ 13 জাতীয় পণ্য। এর আগে কাঁচামালের অভাবে গত 14 এপ্রিল বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারির মূল উৎপাদন। সংকট সমাধানে উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC এবং জ্বালানি মন্ত্রণালয়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে BCB। বড় চমক হিসেবে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গফার সাকলাইন।
বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। অভিজ্ঞদের অনুপস্থিতিতে পেস আক্রমণের নতুন মুখ সাকলাইন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন 28 বছর বয়সী এই অলরাউন্ডার। সাকলাইনের পাশাপাশি দলে এসেছেন রিপন মণ্ডল। এশিয়ান গেমসে 3টি টি-20 খেলার অভিজ্ঞতা থাকলেও মূল জাতীয় দলে এই প্রথম ডাক পেলেন 23 বছর বয়সী এই ডানহাতি পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। দলে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান। স্পিন আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। দুজন নতুন মুখ আমরা ইনক্লুড করেছি, রিপন মণ্ডল এবং আব্দুল গফফার সাকলাইন। রিপন মণ্ডল খুব ভালো করছিলেন, ভালো করছেন। আমরা মনে করছি যে শেষের দিকে যেতে পারে এবং শুরুর দিকে তার উইকেট নেওয়ার সক্ষমতা আছে, সেটা আমরা ভালো মতো ব্যবহার করতে পারবো। আর আব্দুল গফফার সাকলাইন আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি, তিনি হয়তো আমাদের সেই অপশনটা হতে পারেন। সেই চিন্তা ভাবনা থেকে তাকে দলে নেওয়া, আশা করছি তিনি আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডার যে জায়গাটা সেটা পূরণ করতে পারবেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।